আসসালামু আলাইকুম। জব রিক্রুটমেন্ট টেস্ট প্রিপারেশনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ব্যাচ 4 এর ওরিয়েন্টেশন ক্লাস। আমাদের ক্লাসের শুরুতে আপনাদের সাথে একটু পরিচিত হয়ে নিই যে এই হলাম আমি। এখানে আমার পড়াশোনা, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আমি কি কি পড়াই সেটা দেওয়া আছে। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব জব রিক্রুটমেন্ট টেস্টের আসলে এক্সামে কি কি থাকে। জব রিক্রুটমেন্ট টেস্টের এক্সামে কি কি থাকে সেটা আমরা আলোচনা করব। তো এটাতে একটা পার্থক্য হলো জব রিক্রুটমেন্ট টেস্টের যে প্রাইভেট ব্যাংক এবং পাবলিক ব্যাংকের পরীক্ষার পদ্ধতির মধ্যে একটু ভিন্নতা আছে। আমরা জানি যে পাবলিক ব্যাংক যারা যারা আছে, বিশেষ করে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে কটা পাবলিক ব্যাংক আছে, তো যেমন বাণিজ্যিক ব্যাংক হলো যে মোট 6টা ব্যাংকের মধ্যে বাণিজ্যিক ব্যাংক, সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং অতফসিলভুক্ত আরো 4টা ব্যাংক আছে। তো পাবলিক ব্যাংকের পরীক্ষার পদ্ধতি একরকম। পাবলিক ব্যাংকের পরীক্ষার পদ্ধতি হলো প্রথমে একটা কম্বাইন্ড প্রিলিমিনারি টেস্ট হয়, তারপরে হলো রিটেন টেস্ট হয়। আর সরকারি ব্যাংকে প্রিলি এবং রিটেন আসলে আলাদা না, একটা সিঙ্গেল টেস্টই হয়। তো আমরা প্রথমে এই পাবলিক ব্যাংক গুলার একটু দেখে নিতে চাচ্ছি যে আসলে এখানে কি কি থাকে। আমাদের গভর্নমেন্ট ব্যাংকের রিক্রুটমেন্ট টেস্টে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে প্রিলিমিনারি, এটা পুরোটা এমসিকিউ হয় এবং এখানে ম্যাথে থাকে 30, ইংলিশে 20, বাংলায় 20, জেনারেল নলেজ হলো 10, কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজিতে হলো 10। টোটাল মার্কস হলো 100। এটা হলো প্রিলিমিনারি, এটা হচ্ছে প্রিলিমিনারির জন্য। কমেন্ট গুলো দেখতে কেন যেন অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না এটা ঠিক কেন হলো। তাহলে এটা হলো গভর্নমেন্ট ব্যাংকের রিক্রুটমেন্ট টেস্টের যে প্রিলিমিনারি পার্টের জন্য। অনেক সময় দেখা যায় এর মধ্যে একটু ভ্যারিয়েশন হয়। মনে করেন জেনারেল নলেজে হয়তো 5 মার্কস কমে গেল, এখানে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজিতে হয়তো 5 মার্কস বেড়ে গেল। ম্যাথ, ইংলিশ, বাংলা এগুলো সাধারণত ফিক্স থাকে, এখানে আমরা 70, বাকি এখানে যে 30 সেটার মধ্যে আমরা অনেক সময় একটু ভেরিয়েশন দেখি। আর এটা হলো যারা প্রিলিতে উত্তীর্ণ হবেন, তো তাদের জন্য হলো আমাদের রিটেন এক্সামের টেস্ট। রিটেন এক্সামে ম্যাথে থাকে হলো 70 or 80, ফোকাস রাইটিং এ থাকে 20, এটা ফোকাস রাইটিং ইংলিশে। ফোকাস রাইটিং বাংলায় থাকে 30, এরপরে হলো ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন হলো 20, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনে 20, রিডিং কম্প্রিহেনশনে 20, মানে ওইটা রিডিং কম্প্রিহেনশন থেকে অ্যান্সার করা। এরপরে হলো লেটার, অ্যাপ্লিকেশন অথবা রিপোর্ট রাইটিং এ 20। টোটাল এখানে থাকে অ্যারাউন্ড, এখানে হয়তো একটু ভ্যারিয়েশন আছে, এটার কারণে ম্যাথে অনেক সময় বেশি থাকে বা কম থাকে, তাহলে টোটাল হলো 200। এই হলো গভর্নমেন্ট ব্যাংকের রিক্রুটমেন্ট টেস্টের রূপরেখা। তার মানে এটা হলো রিটেন আর এটা হলো প্রিলিমিনারি। আমি সরি যে আজকে আমার এখান থেকে আমি কেন যেন আজকে ইয়েটা দেখতে পাচ্ছি না, কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, এটা কেন হচ্ছে ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, তাহলে আমরা আশা করি গভর্নমেন্ট ব্যাংক রিক্রুটমেন্ট টেস্টের আমরা এটা বুঝলাম। দেন প্রাইভেট ব্যাংক,
প্রাইভেট ব্যাংক বলতে কারা কারা? প্রাইভেট ব্যাংক মনে করেন ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, আরব বাংলাদেশ, এবি ব্যাংক, ডাচ বাংলা, ডিবি, বিএল, এই ধরনের ব্যাংকগুলোতে, এগুলোতে আবার এক্সামের রূপরেখাটা একটু ভিন্ন। তো আমরা এটা যদি দেখতে চাই তাহলে হলো প্রাইভেট ব্যাংকের এখানে এক সিটিং এ পুরো এক্সামটা হয়, এখানে আলাদা আলাদা ডেতে কোনো এক্সাম হয় না, যেটা আমরা আগে ইয়েতে দেখেছি। পুরা এক্সামটা একই সিটিং এ হয়। আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এটা একটু সবাই যার যার ইয়েতে প্রোফাইলে একটু যদি শেয়ার দেন ভালো হয়। আর আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, খুব শীঘ্রই আমাদের ক্লাস শুরু হবে যথারীতি। তো আপনারা মার্চ ফরওয়ার্ডের সাথে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশনের যেই প্রাথমিক যেই আপনার ইয়ে আছে, রিচুয়াল আছে, এগুলো একটু সেরে নেবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এমসিকিউতে এটা হলো এমসিকিউ এক্সাম। এমসিকিউতে ম্যাথে থাকে 30, ইংলিশে 30, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 30, টোটাল হলো 80 মার্কস। আর এটারই একই সিটিং এ মানে এমসিকিউ পার্ট শেষ হওয়ার পরে যে আলাদা করে যে রিটেন এক্সাম, এটাতে একই সাথে সেটা হচ্ছে মানে একই সিটিং এ প্রথম আপনি এমসিকিউর ওএমআর শিট জমা দিয়ে দিবেন, তারপরে আপনার এই পরীক্ষাটা হবে। এখানে এসএতে অ্যারাউন্ড 10, প্যারাগ্রাফ, তারপর আদার্স মিলে ইত্যাদি 5, তার মানে অ্যারাউন্ড 20 মার্কস থাকে। হ্যাঁ, কখনো হতে পারে যেখানে হয়তো 5 মার্কস কমে গেল, অ্যানালিটিক্যালে এখানে হয়তো 5 মার্কস বেড়ে গেল, তাহলে হতে পারে। এখানে আদার্স এর মধ্যে ট্রান্সলেশন থাকতে পারে, থিমেটিক রাইটিং থাকতে পারে, বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে। তাহলে এই হলো মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশন। সরি, আমি বারবার চেষ্টা করব, কেন যেন গ্রুপের আজকে আমি ইয়েগুলো দেখতে পাচ্ছি না। আমি আরেকবার ট্রাই করি একটু। আমি মার্চ ফরওয়ার্ডে সরাসরি চলে যাই, আপনারা একটু যদি আমাকে হেল্প করেন। জি, এতক্ষণ পরে আমি দেখতে পাচ্ছি। না, ব্যাংকের রাইটিং এর কোর্স করানো হয় কিনা এখনো পর্যন্ত আমরা যেটা আলোচনা করছি সেটা হলো ব্যাংকের প্রিলির জন্য আলোচনা করছি। আমরা এই কোর্সটা হলো প্রিলির জন্য, ব্যাংকের রাইটিং কোর্স শীঘ্রই করানো হবে। আপনারা মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেই আপনারা শীঘ্রই জানতে পারবেন যে এটা কবে থেকে হবে। হ্যাঁ, এটা কবে থেকে হবে শীঘ্রই জানতে পারবেন। এটা রাকিবুল আলম আপনি প্রশ্ন করেছিলেন। তো যাই হোক, তাহলে আমরা এরপরে যে আমাদের এই যে মানে কমন কিছু জিনিস আছে, যে আমাদের সিলেবাসটা কি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাথ কিন্তু সবখানেই, আপনি প্রাইভেট ব্যাংক বলেন এখানেও 30 মার্কসের ম্যাথ আসে, তারপর এই আবার ওইদিকে পাবলিক ব্যাংক বলেন, এটা রিটেন এক্সাম, এখানে 70 to 80 মার্কসের ম্যাথ আসে। তারপর প্রিলিমিনারি এক্সামে আবার এখানে ইয়েতে আপনার গভর্নমেন্ট ব্যাংক গুলো প্রিলিমিনারি এক্সামে এখানে 30 মার্কসের ম্যাথ, মানে 30টা ম্যাথ আসে। তাহলে মানে আমরা ম্যাথের সিলেবাসটা এখানে দেখে নেওয়া দরকার। তো ম্যাথের সিলেবাস এক নজরে আমরা যদি দেখতে চাই, তাহলে ম্যাথের সিলেবাসের মধ্যে আছে দেখেন এরিথমেটিক বা পাটিগণিতের মধ্যে আছে পার্সেন্ট, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, শতকরা, ভগ্নাংশ, রেশিও এন্ড প্রপোর্শন মানে অনুপাত এবং সমানুপাত,
নাম্বার সিস্টেম মানে হলো সংখ্যা তত্ত্ব, অ্যালজেব্রার মধ্যে আছে ইকুয়েশন মানে সমীকরণ, ইনইকুয়ালিটি বা অসমতা, এক্সপোনেন্ট তার মানে আমরা যেটাকে সূচক বলি, কথা কথা a টু দা পাওয়ার x, এই ধরনের গুলা, লগারিদম এটা এক্সপোনেন্টের একটা পার্ট, এটাও আছে। তারপর হলো ডিস্টেন্স, স্পিড এবং টাইমের সাথে যে সম্পর্ক, ওয়ার্কার টাইমের সাথে যে সম্পর্ক, এইগুলোকে অবশ্য আমরা এখানে এরিথমেটিকও ফেলতে পারি। তারপর মিক্সচারের কোশ্চেন বেশ আসে। তারপর আরো আমরা বলতে পারি এখানে প্রফিট লস, বলতে পারি ইন্টারেস্ট, সিম্পল এবং কম্পাউন্ড এগুলো। তারপর স্ট্যাটিস্টিক্সে আমরা দেখতে পাচ্ছি যেখানে সেটের অঙ্ক আসে, ভ্যান ডায়াগ্রামের অঙ্ক আসে। আচ্ছা, এর মধ্যে আমরা একটু আপনাদের কমেন্ট গুলো যদি দেখি, পিয়াল রহমান অ্যান্সার করেছেন কোর্স কি ফ্রি? অলমোস্ট ফ্রি, নামমাত্র কিছু নমিনাল ফি আছে। এইটা আপনি মার্চ ফরওয়ার্ডের কর্তৃপক্ষের সাথে একটু ওদের সাথে মেসেজ পাঠালে আপনি জানতে পারবেন। এবং আপনি এই গ্রুপেই, এই পেজেই আপনি ইনফরমেশন অনেকগুলো পেয়ে যাবেন। গ্রুপের ডকুমেন্ট গুলো দেখেন, ওখানে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। রেজিস্ট্রেশনের ব্যাপারটা মার্চ ফরওয়ার্ডের কর্তৃপক্ষের সাথে করবেন। এটা ব্যাচ ওয়াইজ, তো যেহেতু এক একটা ব্যাচ, এটা 4 নাম্বার ব্যাচ, নিঃসন্দেহে পিয়ার রহমান আপনাকে বলছি, নিঃসন্দেহে এখানে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তো ব্যাচ ওয়াইজ রেজিস্ট্রেশনের ব্যাপারটা আছে। তো স্ট্যাটে আমরা দেখতে পাচ্ছি, স্ট্যাটে থাকবে সেট, ভ্যান ডায়াগ্রাম, মিন মিডিয়ান মুড, তার মানে হলো গড় মধ্যক প্রচুরক, গড় মধ্যক প্রচুরক, ডেটা অ্যানালাইসিস, এর মধ্যে থাকবে টেবল, তারপর হচ্ছে লাইন চার্ট, বার চার্ট, পাই চার্ট, এগুলো থেকে কিছু কোশ্চেন। ক্লাস শীঘ্রই শুরু হবে, এটা মার্চ ফরওয়ার্ডে কর্তৃপক্ষের আপনাকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। মার্চ ফরওয়ার্ড আপনাকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। প্রাচীর বড়ুয়া লিখেছেন ম্যাথের মধ্যে ইন্টারে ম্যাথ আসে কিনা? না, ম্যাথের মধ্যে ইন্টারে ম্যাথ আসে না, ম্যাথের মধ্যে ইন্টারে ম্যাথ আসে না। সবগুলো এসএসসি পর্যন্ত, কোর্স ফির উত্তরে একজন লিখেছেন, শাকিল আহমেদ সিজান লিখেছেন কোর্স ফি বর্তমানে 300 টাকা। এটা সবার জন্য ইনফরমেশনটা তাহলে থাকলো। কোর্স ফি হলো 300 টাকা, খুব নমিনাল একটা ফি। এটা আপনারা গ্রুপে রেজিস্ট্রেশন করলে, মানে মার্চ ফরওয়ার্ডের পেজ থেকে আপনাদেরকে ওইখানে গাইড করা হবে। মার্চ ফরওয়ার্ডের পেজে যদি আপনারা ওইখানে মেসেজ পাঠান, ওইখানে নাম্বার দেওয়া আছে, দেখবেন ওইখানে আপনারা যদি মেসেজ পাঠান, তাহলে আপনাদেরকে বিস্তারিত গাইড করা হবে যে কিভাবে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, এবং কিভাবে কোর্সটা কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে সিলেবাস নিয়ে। তাহলে সিলেবাসে আমরা পেয়েছি পার্সেন্ট, ফ্র্যাকশন, রেশিও, প্রপোর্শন, নাম্বার সিস্টেম, প্রফিট লস, ইন্টারেস্ট, তারপর ইউনিটারি মেথড মানে অৌকিক নিয়ম। এরপর অ্যালজেব্রার মধ্যে আছে ইকুয়েশন, ইনইকুয়ালিটি, এক্সপোনেন্ট, লগারিদম, ডিস্টেন্স, স্পিড, টাইম, ওয়ার্কার টাইম, ওয়ার্ক মানে জব, ওয়ার্কার, নাম্বার অফ ওয়ার্কার এবং টাইম, অ্যামাউন্ট অফ টাইম, মিক্সচার। তারপর স্ট্যাটের মধ্যে আছে, আমরা দেখতে পাচ্ছি যে সেটের কোশ্চেন থাকে, ভ্যান ডায়াগ্রামের কোশ্চেন থাকে, তারপর হচ্ছে মিন মিডিয়ান মোড, ডেটা অ্যানালাইসিস, টেবল, লাইন চার্ট, বার চার্ট, পাই চার্ট, এগুলো থাকে। জামাল সারিয়া লিখেছেন যে ইংলিশের ম্যাথ গুলো একটু কম বুঝি, এটার জন্য কি করা যায়? খুব ভালো প্রশ্ন করেছেন। ইংলিশের ম্যাথ গুলোর জন্য, যেহেতু প্রশ্ন ইংলিশে, আসলে ম্যাথের কোশ্চেন না, আসলে আমি ইংলিশটা ভালো করে পড়ে বুঝতে হবে। তো এটার জন্য ওই মানে কোশ্চেন গুলো সলভ করেও কিন্তু একটা ভালো পদ্ধতি। আমার ওভারঅল ইংলিশে তো আমরা রিডিং এ ভালো হওয়ার চেষ্টা করবো, সেটা তো আছেই,
কিন্তু ম্যাথের ইংলিশের জন্য আমরা ম্যাথের টার্ম গুলো জানতে হবে। যেমন ইন্টিজার একটা শব্দ আছে, তাহলে ইন্টিজার মানে কি? হুম তাহলে এটা আপনাকে জানতে হবে। যেমন প্রাইম নাম্বার মানে কি, তাহলে এই বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে। তাহলে ম্যাথের যে নির্দিষ্ট টার্ম আছে, ডায়াগোনাল মানে কি, হ্যাঁ কথার কথা, ডায়াগোনাল মানে কি, তাহলে এগুলো আপনাকে জানতে হবে। সার্কামফারেন্স মানে কি, এই ধরনের টার্ম গুলো জানতে হবে। তাহলে ম্যাথের যে স্পেশালাইজ টার্ম গুলো সেটা জানতে হবে, আর ইংলিশে রিডিং এ ওভারঅল ভালো হতে হবে। তো সেটা যখন আপনি ম্যাথের কোশ্চেন গুলো ধরে ধরে যখন প্র্যাকটিস করবেন, তাহলে এটা কিন্তু আপনার আয়ত্ত হয়ে যাবে। ওইটা আপনি মানে ওইটা অতটা ডিফিকাল্ট না। ম্যাথে আপনি যে প্রশ্নটা করবেন সেটা যদি ভালো করে বুঝে রাখেন, তাহলে দেখবেন ওইরকম আরেকটা ম্যাথ দেখবেন এক সময় আপনার ইয়েগুলো কমন পড়ে যাচ্ছে। যেমন সারিয়া আপনি আশা করি আপনার অ্যান্সার পেয়েছেন। আপনি আমাকে জানাবেন যে এখানে ক্লিয়ার হয়েছে কিনা। শারমিন আজিজ আপন লিখেছেন প্রবাবলি পারমুটেশন কম্বিনেশন কি করতে হবে? হ্যাঁ, প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশনও করতে হবে। আমার এখানে হয়তো লেখা নেই কম্বিনেটোরিক্স, এটাকে আমরা একসাথে বলতে পারি কম্বিনেটোরিক্স। তাহলে কম্বিনেটোরিক্স অর্থাৎ প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন এটা করতে হবে। এটা আমি জাস্ট আজকে আইডিয়ার জন্য লিখেছি যে কি কি জিনিস আপনার বেশি ইম্পর্টেন্ট থাকে, বেশি ইম্পর্টেন্ট গুলো আমার লেখার চেষ্টা করেছি। এরপরে কামরুল হাসান লিখেছেন, স্যার ব্যাংক জবের প্রশ্নগুলো কি ইংরেজিতে হয়? এটা ভ্যারি করে, এটা ভ্যারি করে। প্রাইভেট ব্যাংকে সাধারণত অলওয়েজ ইংলিশে হয়, আর প্রাইভেট ব্যাংকে। আর পাবলিক ব্যাংকে প্রিলির কোশ্চেন গুলো সাধারণত বাংলায় হয়। পাবলিক ব্যাংকে প্রিলির কোশ্চেন গুলো সাধারণত বাংলায় হয়। আমার সামনে এখানে যে গাইড দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমি দুই রকমের দেখতে পাচ্ছি। যেমন অগ্রণী ব্যাংকের প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি বাংলায়, আবার কোন কোন ব্যাংকের যে এখন তো কম্বাইন্ড হয়, তো এখানে কিছু কিছু আবার ইংলিশও হয়। দুইটাই আছে আর কি, দুইটাই আছে। অনেক সময় দেখা যায় একই কোশ্চেনে কিছু কোশ্চেন বাংলা, কিছু কোশ্চেন ইংলিশ, এমনও হতে পারে। একই কোশ্চেনে কিছু কোশ্চেন বাংলা, কিছু কোশ্চেন ইংলিশ, এমনও হতে পারে। সো ওই ভাষার দিক থেকে জড়তা রেখে আসলে আমরা বেশি দূর আগাতে পারবো না। ভাষার জড়তাটা আমরা যত তাড়াতাড়ি দূর করতে পারি তত আমাদের জন্য মঙ্গল। ভাষার জড়তা আমাদেরকে দূর করতেই হবে। আশা করি আপনার অ্যান্সারটা পেয়েছেন। হ্যাঁ, জামাল সারিয়া যেমন সেটা প্রশ্ন করেছেন, বেসিক টার্ম গুলো ক্লাসে এবং মার্থওয়ার্ডের বইগুলোতে পাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। আমরা যখন যে ক্লাস আলোচনা করবো সেটা তো ওইখানে ওই টার্ম গুলো আমরা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, যে প্রশ্নে যেটা আসবে। এছাড়া মার্চ ফরওয়ার্ডের যে বইগুলো আছেন সেখানেও আপনার টার্ম গুলো বাংলায় দেওয়া আছে, দেখবেন। তাহলে আপনার দুইটা মিলে যখন আপনি প্র্যাকটিস করবেন, তাহলে ওগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা জিওমেট্রিতে দেখতে পাচ্ছি যে ইউক্লিডিয়ান জিওমেট্রি, এখানে থাকে আমরা সরলরেখা, যেটা সরলরেখা, এটা দৈর্ঘ্য, বিশেষ করে দৈর্ঘ্য জাতীয়। আর সরলরেখার মধ্যে যেমন সমান্তরাল সরলরেখার যে কিছু বৈশিষ্ট্য আছে ইত্যাদি। তারপর অ্যাঙ্গেল, কোণের পরিমাপ, বিশেষ করে ডিগ্রি এককে। ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের যে কোণ, এরপরে বাহু এবং এর এরিয়া সংক্রান্ত যে ব্যাপারগুলো। এছাড়া আমরা মিডিয়ান বা মধ্যমা, যেটাকে বলে মিডিয়ান বা মধ্যমা, এগুলো দরকার হয়। কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ যত রকম আছে, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, এদের সবারই অ্যাঙ্গেল, সাইড, কর্ণ, ডায়াগোনাল, এরিয়া, এগুলো আমাদের জানার দরকার আছে। তারপর পলিগন বা বহুভুজের অ্যাঙ্গেল, নাম্বার অফ সাইডস, এগুলো জানার দরকার আছে। এদের মধ্যে অ্যাঙ্গেলের সাথে, অর্থাৎ আমাদের এই নাম্বার অফ সাইডের সাথে যে অ্যাঙ্গেলের যে রিলেশন, সেগুলো আমাদের জানতে হবে। সেগুলো পরীক্ষায় আসে, সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে যেমন একটা কিউবের, একটা সিলিন্ডারের বা একটা কোণের এজ বা প্রান্ত বা কিনারা, এর যে দৈর্ঘ্য বা বের ইত্যাদি আমাদের দরকার হয়। তারপর রিলেভেন্ট ক্ষেত্রে আমাদের ডায়াগোনাল বা কর্ণ জানার দরকার হয়। রিলেভেন্ট ক্ষেত্রে ডায়াগোনাল বা কর্ণ জানার দরকার হয়।
এরিয়া এবং ভলিউম জানার দরকার হয়। হ্যাঁ, আপনারা এই ক্লাসটা আপনাদের বন্ধু বান্ধবকে একটু ট্যাগ করতে পারেন এবং আপনাদের নিজেদের আপনাদের প্রোফাইলে এটা শেয়ার করতে পারেন, বা আপনাদের জানাশোনা যদি আরো গ্রুপ থাকে সেগুলোতে আপনারা শেয়ার করতে পারেন। এরপরে হলো কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আছে পয়েন্টস এন্ড ডিস্টেন্স। কিন্তু যদি আমাকে বলেন যে সবচেয়ে বেশি মার্কস থাকে কোথায়, আমরা তো অনেক কিছু লিখেছি, যেমন জিওমেট্রিতে এত কিছু লিখেছি মনে জন্য জিওতে অনেক মার্কস থাকে না। আসলে এই 30 কোশ্চেন্স এর মধ্যে অন্তত দেখা যাবে অন্তত 22টা কোশ্চেন হলো এখানে, অন্তত 22টা কোশ্চেন হলো এখানে, 22টা প্লাস। এই স্ট্যাটিস্টিক্স থেকে মনে করেন হয়তো সর্বোচ্চ 3-4টা কোশ্চেন। জিওমেট্রি থেকে দেখবেন সর্বোচ্চ হয়তো 4-5টা কোশ্চেন, আরো কম হতে পারে 3টা থেকে হয়তো 5টা কোশ্চেন, 3টা থেকে 5টা। এখানে হয়তো 3টা থেকে 6টা বললে মনে হয় আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হয়। এখানে 22টার বেশি, তেমন এখানে 22টা থেকে আপনি আশা করতে পারেন 22টা থেকে 26টা কোশ্চেন এখানে থাকবে। 26টা কোশ্চেন, অনেক সময় যেগুলোর উপর অনেক কোশ্চেন হয় এমন না। তার মানে আলটিমেটলি আপনাকে ট্র্যাডিশনাল যে ম্যাথ, পাটিগণিত, বীজগণিত, এগুলোর উপরে আপনাদেরকে জোর দিতে হবে। আশা করি আমার পয়েন্ট আপনারা ধরতে পেরেছেন, ক্লিয়ার হয়েছেন। এই কোর্সটি শেষ হতে কতদিন লাগবে? এই কোর্সটি শেষ হতে অ্যারাউন্ড আমাদের 3 মান্থসের মতো সময় লাগবে। কোর্সটি শেষ হতে অ্যারাউন্ড 3 মান্থসের মতো সময় লাগবে। প্রশ্নটি করেছেন মানবেন্দ্রশীল। এই কোর্সটি শেষ হতে অ্যারাউন্ড 3 মাসের মতো সময় লাগবে। সোনিয়া জিন্নাত লিখেছেন যে ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস আসলে শীঘ্রই শুরু হবে, কিন্তু এখনো ডেটটা আমার কাছে এসে পৌঁছেনি, মানে আমার নলেজে নাই। এটা শীঘ্রই শুরু হবে। এটা আপনাদেরকে গ্রুপ থেকে, পেজ থেকে জানিয়ে দেওয়া হবে। এটা গ্রুপ থেকে, পেজ থেকে, সম্ভবত ডেটটা এখনো ফিক্সড হয় নাই, নাও হতে পারে। সো সেটা আপনাদের অ্যাডমিশনের উপর ভিত্তি করে এটা শীঘ্রই শুরু হবে। এটা শীঘ্রই, মানে আপনি বলতে পারেন যে ঈদের আগেই আপনার রমজানের মধ্যে ইনশাল্লাহ কয়েকটা ক্লাস পেয়ে যাবেন, রমজানের মধ্যে ইনশাল্লাহ ক্লাস পাবেন। এইভাবে শুরু হবে। টোটাল কয়টা ক্লাস হবে? ম্যাথ, ইংলিশ, অ্যানালাইটিক্যালে মনে করেন ম্যাথের যদি হয় অ্যারাউন্ড মনে করেন 13টা ক্লাস, ইংলিশে 15টা ক্লাস, অ্যানালাইটিক্যালে 8টা ক্লাস, বাংলায় 5টা ক্লাস, জিকেতে 5টা ক্লাস, আইটিতে 5টা ক্লাস। তাহলে এইভাবে অ্যারাউন্ড, তাহলে এখানে 30টা 40, অ্যারাউন্ড আপনি এখানে 45টা থেকে 50টা ক্লাস পাবেন এবং আপনারা এখানে টেস্ট পাবেন। 45 থেকে 50টা ক্লাস পাবেন এবং আপনারা টেস্ট পাবেন। আপনারা এই মানে সাবজেক্ট টেস্ট পাবেন, ক্লাস টেস্ট পাবেন, তারপর হচ্ছে আবার মডেল টেস্ট পাবেন। কোর্স ফি হলো মাত্র 300 টাকা। এটা খুব নমিনাল ফিতে আপনাদেরকে এই মানে মার্চ ফরওয়ার্ড আপনারা জানেন, এটাতে অনেকটা কিছুটা হলো, এটা স্টুডেন্ট থেকে টাকা না নিয়ে কিভাবে এটা করানো হয়, মানে মানে একদম নামমাত্র রেজিস্ট্রেশন খরচ নিয়ে যেটা করানো হয়, এটা আর কি। তো তাহলে এটা হলো আমাদের প্রশ্ন, মানে আমাদের ম্যাথের সিলেবাস গেল। এরপরে হলো তাহলে ম্যাথের সিলেবাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, ম্যাথের সিলেবাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাথের সিলেবাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু যদি বলেন প্লিজ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আলোচনায় যেতে পারি। আমাদের পরবর্তী আলোচনা হলো ইংলিশের সিলেবাস। ইংলিশে কি কি থাকে? ইংলিশের মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা পার্ট আমরা দেখতে পাচ্ছি, একটা হলো গ্রামার, একটা হলো ভোকাবুলারি, একটা হলো রিডিং কম্প্রিহেনশন। এখানে ইংলিশ লিটারেচারের কোশ্চেন ইংলিশ পার্টে থাকে না, থাকলেও কিছু আপনারা জেনারেল নলেজের পার্টে পেতে পারেন।
ইংলিশে বিসিএস এর মতো বিসিএস এর সিলেবাসের সাথে বা প্রশ্নের টপিকের সাথে জব রিক্রুটমেন্ট টেস্টের প্রশ্নের বেশ ভালো পার্থক্য আছে, বেশ ভালো পার্থক্য আছে। যেমন কথার কথা ইংলিশে অনেকগুলো জিনিস আছে, যেমন অ্যাডভার্ব, কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ, মানে পার্সোনাল আইডেন্টিফিকেশন, বা নাউনের ধরনের উপর কোনটা কালেকটিভ নাউন কোনটা কি, ভার্বের ধরনের উপর টাইপের উপর, হ্যাঁ অনেকগুলো প্রশ্ন আসে এখানে। কিন্তু প্রকারভেদ ভিত্তিক যে কোয়েশ্চেন গুলো যেগুলো বিসিএস হয় সেগুলো সাধারণত বিসিএস ছাড়া অন্য জব রিক্রুটমেন্ট টেস্ট আমাদের যে ব্যাংক জব বা অন্যান্য জবের ক্ষেত্রে অতটা হয় না। তো এখানে অনেক ইয়েতে আপনার ইংলিশে হবে মূলত যে ইংলিশের আপনার ইউজের উপরে, মানে ইংলিশের ব্যবহারের উপরে, মানে আমরা যদি বলতে প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজের উপরে, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজের উপরে, ইংলিশ ইউসেজের উপরে আমাদের কোশ্চেন গুলো বেশি হয়। তো যার কারণে যে আমাদের সেন্টেন্স মেক করতে বা মানে অর্থাৎ আপনি ভালো সেন্টেন্স বলতে বা লিখতে যে জিনিসগুলো জানার দরকার হয় সেগুলো সাধারণত এখানে আসে। তো আমাদের প্রথম হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর কোশ্চেন আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপর হচ্ছে আমাদের ভার্ব ফর্ম, নাউন এন্টিসিডেন্টের সাথে যে এগ্রিমেন্ট এটার উপর প্রশ্ন আসে। এরপরে ভার্ব ফর্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, পজিটিভ, সাবজাংটিভ এগুলো নিয়ে প্রশ্ন হয়। এরপরে হলো টেন্সের টেন্স রিলেটেড কোশ্চেন আসে। এরপরে কম্পারিজনের কোশ্চেন আসে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের উপর প্রশ্ন আসে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মডিফায়ার, প্যারালালিজম, ইংলিশ স্টাইলিস্টিক এক ধরনের কোশ্চেন, প্রিপোজিশনের উপর এবং ইডিওমেটিক এক্সপ্রেশনের উপর প্রশ্ন আসে। এরপর ভোকাবুলারির মধ্যে আছে সিনোনিম বা সমার্থক শব্দ, অ্যান্টোনিম বা বিপরীত শব্দ, অ্যানালজি অর্থাৎ শব্দের মধ্যে যে সম্পর্ক। সোনিয়া জিনাত জিজ্ঞেস করেছেন ক্লাসগুলো কি গ্রুপে দেওয়া থাকবে, আমরা কি লাইভ ক্লাস মিস করলে পরে কি দেখে নেওয়া যাবে? হ্যাঁ সোনিয়া জিনাত, একটা নির্দিষ্ট সময় ধরে ক্লাসগুলো গ্রুপে থাকবে। আপনারা যে গ্রুপে সেখানে মানে গ্রুপে তো আপনার প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা করে গ্রুপ আছে, তো গ্রুপে আপনারা ক্লাসগুলো পাবেন এবং গ্রুপে একটা নির্দিষ্ট সময় ধরে মনে করেন দিন 10 বা তার চেয়ে একটু বেশি ক্লাসগুলো সাধারণত থাকে। আচ্ছা তাহলে এরপরে হলো তার মানে আপনারা মেকআপ করার যথেষ্ট সুযোগ আছে, মানে ক্লাসগুলা ওইখান থেকে দেখে নিতে পারবেন। কামরুল হাসান লিখেছেন স্যার আমি বিজনেস করি, টাইমলি ক্লাসগুলো করতে পারবো না লাইভে, এই ব্যাপারে আপনার সলিউশন কি? আপনি ওই যখনই পাবেন, আপনি কথার কথা দিনের একটা সময় যেদিন ক্লাস হবে ওই দিন বা তারপর দিন আপনি ক্লাসগুলো দেখে নেবেন, ওই দিন বা তারপর দিন আপনি ক্লাসগুলো দেখে নেবেন। অনেকগুলো ক্লাস আপনাদের আবার কিছু কিছু ক্লাস, মানে সবগুলো না হলেও বেশ গুরুত্বপূর্ণ কিছু ক্লাস আপনার ইউটিউবে পাবেন। আর যে কোনো ক্লাস আপনারা ওই ব্যাচের ক্লাস যেটা সেটা ওই পার্টিকুলার ব্যাচের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে আপনারা পেয়ে যাবেন। তার মানে আপনি ওই যত দ্রুত সম্ভব, মানে এটা তো অন্তত 1 সপ্তাহ থাকবে, তো এই যত দ্রুত সম্ভব আপনি ক্লাসগুলো করে নিতে পারবেন। জমায় না রেখে যদি আপনি জমায় রাখেন তাহলে কিন্তু আপনার সবগুলো সাবজেক্টই জমে যাবে। তাহলে মনে করেন আজকে বাংলার ক্লাস হয়েছে, আপনি টাইমলি করতে পারেননি, কথার কথা এই সময়টাতে আপনার বাংলা ক্লাস ছিল, তাহলে আপনি রাতে যখন সময় নেবেন বা সেরই সময় যখন সময় পেলেন দেখে নিলেন, বা আজকে যদি নাও পারেন আগামীকাল আপনি দেখে নিলেন, তাহলে পরবর্তী ক্লাসের আগেই আপনি ওই ক্লাসটা আগের ক্লাসটা ভালো করে দেখলেন, কয়েকবার দেখলেন, প্রয়োজন অনুসারে যতবার দেখা দরকার দেখলেন এবং প্র্যাকটিস করলেন, তাতে করে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। এরপরে আয়াতুন্নেসা পিউলি আপনি প্রশ্ন করেছেন স্যার প্রিলিতে কি সাবজেক্ট বেসড আলাদা পাস? প্রিলিতে না, প্রিলিতে সাবজেক্ট বেজ আলাদা পাস করতে হয় না, প্রিলিতে সাবজেক্ট বেজ আলাদা পাস করতে হয় না। এরপরে কৃষিবিদ শাকিম বলেছেন স্যার নিয়মিত ক্লাস কবে থেকে শুরু হবে? নিয়মিত ক্লাস
এটা এখনো ডেট ফিক্সড হয়নি, এটা মার্চ ফরওয়ার্ডের ইয়ে থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তবে এটা আপনারা রোজার মধ্যে ক্লাস পাবেন, রমজান মাসেই। মানে আমি বলতে পারছি যে আজকে তো এপ্রিলের শেষের দিকে বলতে পারেন, যে আজকে যদি এপ্রিলের শেষের দিকে আপনারা, অর্থাৎ অন্তত ঈদের সপ্তাহখানে, ঈদের আগে আপনারা অন্তত 3টা ক্লাস পাবেন। এইভাবে ক্লাসটা শুরু হবে, আমার যতটা আমার নলেজে আছে আর কি। স্যার ইংলিশে অনেক হার্ড, ইংলিশ অনেক হার্ড লাগে, কি করে একটু ইজি করা যায়? যে কোনো জিনিস আপনি হার্ডকে ইজি করার একটা উপায় হলো সেটা প্র্যাকটিস করা। আর প্র্যাকটিস করার জন্য ইংরেজি যেহেতু একটা বিদেশি ভাষা, তাহলে যে কোনো ভাষা শেখার জন্য আগে মিনিং এর উপর জোর দিতে হয়, যে ভাষাটা আপনি শুনে বা পড়ে বুঝেন কিনা। বিশেষ করে এখানে শুনে বোঝাচ্ছে, এখানে পড়ে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই ধরনের টেস্ট গুলোর জন্য। যে আমাদের ল্যাঙ্গুয়েজ ভিত্তিক যে টেস্ট গুলো আছে, যেমন এটা যে টোফেল আইএলস হতো, তাহলে শুনে বোঝাটাও অন্তত লিসনিং এর জন্য গুরুত্বপূর্ণ হতো। কিন্তু এখানে যেহেতু লিসনিং এর উপর টেস্ট হয় না, মানে অন্তত আপনি পড়ে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। তো পড়ে বোঝার জন্য আপনার একটা প্র্যাকটিস লাগবে, কারণ আপনি যদি বাংলাও যদি আপনি ভালো করে, বা আরবি বা যে কোনো ভাষা যদি আপনি পড়ার অভ্যাস যদি না থাকে, তাহলে আপনি পড়াতে অনেক স্লো থাকবেন। তাহলে আপনি মানে পড়তে পারেন, তাহলে পড়ার একটা অভ্যাস লাগবে প্রথমত। এই পড়ার অভ্যাসের কারণে অনেক সময় দেখা যায় হুবহু মিনিং না জানলেও আপনি কি বলতে চাচ্ছেন সেটা বুঝতে পারবেন। আর দ্বিতীয় ব্যাপার হলো ভোকাবুলারি এনরিচ করা। ভোকাবুলারি এনরিচ করা। আপনি যে কোনো একটা কোশ্চেন সলভ করলেন, বা সেটা ম্যাথের হোক, ইংলিশের হোক, অ্যানালাইটিক্যাল হোক, হ্যাঁ, এটা ইংলিশের কোশ্চেন যদি হয়ে থাকে, তাহলে আপনি কোশ্চেনের অ্যান্সারটা শুধু জানলে হবে না, ওই কোশ্চেনের প্রতিটা ওয়ার্ডের মিনিং এবং ওভারঅল কি বলতে চাইলে কোশ্চেন, সেটা যেন আপনি ক্লিয়ারলি একদম প্রথম দিন থেকে এটা যেন প্র্যাকটিস করেন। তাহলে দেখবেন এটা আপনার ধীরে ধীরে আপনি বেশ দ্রুত ইমপ্রুভ করছেন। এটা আমাদের 4th ব্যাচের ক্লাস। আসলে এটা আমাদের অলরেডি 3rd ব্যাচের ক্লাস বেশ এগিয়ে গেছে। এটা আমি জাহিদ হাসানকে বলছি, না, এটা বলছি আসলে নিশিকান্ত রয়কে, যে 2য় ব্যাচের ক্লাস। এটা আসলে 4th ব্যাচের ক্লাসের জন্য আমরা এই কথাগুলো বলছি। হ্যাঁ, ব্যাংকে ইংলিশ একটু বেশি, আসলে ক্যারিয়ারে এখন থেকে ইংলিশ সবখানেই বেশি লাগবে, ক্যারিয়ারের সব ক্ষেত্রে ইংলিশ এখন বেশি লাগবে। সো ইংলিশ আমাদেরকে জানতেই হবে। হ্যাঁ, এটা ব্যাংক রিটেন কোর্সের জন্য। কাকে বলছি? সজীব হোসাইন মন্ডলকে বলছি। এটা ব্যাংক রিটেন কোর্সের জন্য। এটাকে আপনারা একটা বলতে পারেন যেটা ফাউন্ডেশন কোর্স। ব্যাংক রিটেন জন্য ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ রিটেনের জন্য যে সরাসরি এটা হেল্প ওইভাবে সম্পূর্ণরূপে করবে না, অর্থাৎ এটার দ্বারা আপনার রিটেনটা হবে না। এটা শুধু প্রিলির জন্য আপনার কাজ করবে, আর মানে এমসিকিউর জন্য কাজ করবে, রিটেনের জন্য অত বেশি না। তবে আপনার রিটেনের জন্য ফাউন্ডেশনটা তৈরি করে দেবে, রিটেনের জন্য ফাউন্ডেশনটা তৈরি করে দেবে। এটা বলেছি সজীব হোসেন মন্ডলকে। তবে এরপরে হলো কারেক্ট অর ইনকারেক্ট ইউজ অফ ওয়ার্ডস এবং সেন্টেন্স কমপ্লিশন, রিডিং কম্প্রিহেনশন। যদি আমাকে বলেন যেখানে মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে, তাহলে এখানে আমাদের 20 মার্কস এর মধ্যে মনে করেন অ্যারাউন্ড এখানে 8 মার্কস হলো এটাতে, অ্যারাউন্ড মনে করেন এখানে যদি 20 মার্কস হলি, যদি প্রিলিতে যেমন আমাদের এখানে আমরা দেখেছি, আমরা যে ইংলিশে 20 মার্কস থাকে গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে, তাহলে সেখানে সে অনুসারে আমাদের গ্রামারে 8, মনে করেন ভোকাবুলারিতে 8, রিডিং কম্প্রিহেনশনে মনে করেন 4, তাহলে এইভাবে হতে পারে। আর যদি এটা মনে করেন এই আইবিএ যে প্যাটার্নের ইয়ে নাই, এক্সাম গুলো নাই, সেই প্যাটার্নে যদি হয়, অর্থাৎ বিশেষ করে এটা প্রাইভেট ব্যাংকের জন্য প্রযোজ্য, তাহলে প্রাইভেট ব্যাংকের জন্য মনে করেন এখানে গ্রামারে হবে অ্যারাউন্ড 10, তাহলে ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন আসলে অ্যারাউন্ড 13 to 14, এটা আসলে এরকম। আর রিডিং কম্প্রিহেনশন অ্যারাউন্ড 6-7। এই হলো মোটামুটি মার্ক ডিস্ট্রিবিউশন। তাহলে আশা করি সবাই ধরতে পেরেছেন আমার বক্তব্য। এরপরে আমরা এখন চলে যাব যে আমাদের আর কি আছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, বা যেটা আমাদের বিশেষ করে প্রাইভেট ব্যাংকে থাকে, তো যেটা আমরা এখানে ক্লাস করব।
এখানে মাসুর আহমেদ লিখেছেন, স্যার সেন্টেন্স কমপ্লিশনটা কি একটু ডিটেলস বলবেন? সেন্টেন্স কমপ্লিশন আর কিছুই না। সেন্টেন্স কমপ্লিশন হলো আসলে একটা সেন্টেন্সের মধ্যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো। সেন্টেন্স কমপ্লিশন হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো। আমরা একটু পরে এটার এক্সাম্পল দেখবো সেন্টেন্স কমপ্লিশন। আপনি একটু পরে আমি একটা মডেল কোশ্চেন দেখাবো, একটা মডেল কোশ্চেন দেখাবো, আপনার অ্যান্সারটা ইনশাল্লাহ তখন পেয়ে যাবেন। আমি কোশ্চেন টাইপ গুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপরে মাহমুদুল হাসান, ভিডিও এর শেষে ভিডিও আর রেকর্ড থাকবে কি? স্যার ভিডিও এর শেষে ভিডিও এর রেকর্ড থাকবে কি? না, ওটা তো আমাদের গ্রুপেই থাকবে। আপনি ডাউনলোডার সফটওয়্যার দ্বারা আপনি হয়তো ডাউনলোড করতে পারবেন, কিন্তু ভিডিওটা তো আপনারা গ্রুপে পেয়ে যাচ্ছেন। এরপরে মুকাদ্দাবিন নিম জিজ্ঞেস করেছেন, আমি অ্যাডমিট নিতে চাচ্ছি, কি করতে হবে স্যার? মার্চ ফরওয়ার্ডের সাথে যোগাযোগ করতে হবে। মার্চ ফরওয়ার্ড এই যে যেখান থেকে আপনার যে পেজ থেকে আপনারা ক্লাস করছেন সেই পেজে যোগাযোগের পদ্ধতি দেওয়া আছে, একটু আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, অনিমেষ আকাশ, কোর্সটি কতদিন ধরে হবে? 3 মান্থস। মানে আমি যদি বলি যে বিভিন্ন ছুটি ছাড়া ইত্যাদি কারণে, তো মানে এটা অন এভারেজ 3 মান্থস, তাহলে এটা ম্যাক্সিমাম হয়তো 4 মান্থস পর্যন্ত লাগতে পারে। অ্যারাউন্ড 3 মান্থস এর মধ্যে আমাদের ক্লাসগুলো শেষ হবে। আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির যদি আমরা আলোচনা করি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কোশ্চেনের মধ্যে আছে পাজলস, তারপর আইকিউ কোশ্চেন, ডেটা সাফিসিয়েন্সি কোশ্চেন এবং ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন। সাধারণত আমরা এই 4 ধরনের কোশ্চেনকে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কোশ্চেনের মধ্যে রাখি: পাজলস, আইকিউ, ডেটা সাফিসিয়েন্সি। তার মধ্যে পাজলস এর মধ্যে কিছু অনেক সময় টাইপ আছে, যে অনেক সময় ক্রম নির্ণয় করার জন্য বলা হয়, অনেক সময় গ্রুপ গঠন করার জন্য বলা হয়, অনেক সময় লিঙ্ক করার জন্য বা একটু ম্যাপ করে তারপর করতে হয়। আবার অনেক সময় দেখা যায় মিক্স করা লাগে, মানে সিকোয়েন্স, মানে গ্রুপের মধ্যেও সিকোয়েন্স থাকতে পারে, এরকম আর কি বিষয়টা। আবার ম্যাপিং এর মধ্যে হয়তো সিকোয়েন্স বা গ্রুপিং এর ব্যাপার থাকতে পারে। আচ্ছা, এরপর হলো আইকিউ কোয়েশ্চেন। এটা হলো নর্মাল কথার কথা, ওই আমরা বললো যে রহিমের বাবার 4 ছেলে, একজন হলো 10, 20, 30, তাহলে আরেকজন নাম কি? তো যেহেতু এখানে হঠাৎ করে আপনি বললেন তাহলে 10, 20, 30, তাহলে একটা তো 40 হবে না। আসলে তো প্রথমে বলেছে রহিমের বাবাই, তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে আমরা আইকিউ কোয়েশ্চেন বলি। বলার সময় বিভিন্ন ফিগার দিয়ে, বিভিন্ন জিওমেট্রিক ফিগার বা যে কোনো শেপ দিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা হয়, এগুলাকে আমরা আইকিউ কোয়েশ্চেন বলি। ডেটা সাফিসিয়েন্সি একটা বিশেষ ধরনের কোয়েশ্চেন, এটা তথ্যের পর্যাপ্ততা যাচাই করা হয় এগুলো দিয়ে, তো সেটা আমরা দেখব। এরপরে হলো মানে যখন ক্লাস করবো তখনই দেখব। আর ক্রিটিক্যাল রিজনিং এর মধ্যে আছে যে এটা কিন্তু এক ধরনের রিডিং কম্প্রিহেনশন কোয়েশ্চেন, আসলে মানে শর্ট রিডিং কম্প্রিহেনশন কোয়েশ্চেন বলতে পারেন। তো ক্রিটিক্যাল রিজনিং কোয়েশ্চেনের মধ্যে আছে কনক্লুশন কোয়েশ্চেন বা ইনফারেন্স কোয়েশ্চেন, প্রায় একই জিনিস। তারপর স্ট্রেংথেন কোয়েশ্চেন, তারপর উইকেন্ড কোয়েশ্চেন, তারপর অ্যাজাম্পশন, তারপর প্যারাডক্স রিজলভিং, স্ট্রাকচার রিজনিং। এগুলো আমরা যখন আলোচনা করবো তখন টাইপগুলো আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের এই পর্যন্ত, আমরা মোটামুটি মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখলাম। আপনারা এট এ গ্ল্যান্স আবার দেখে নিতে পারেন। আমি প্রথমে সরকারি ব্যাংকের কারা কারা আছে তারা বলেছি, প্রাইভেট ব্যাংকের যেহেতু লিস্টটা বড় আর আমি ওটা বলিনি। তারপর আমরা সরকারি ব্যাংকের মার্ক ডিস্ট্রিবিউশন, প্রিলির মার্ক ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি, এরপরে রিটেনের মার্ক ডিস্ট্রিবিউশন দেখেছি। আমি একটু রিভিউ করছি জাস্ট। তারপর আমরা প্রাইভেট ব্যাংকের মধ্যে, প্রাইভেট ব্যাংকের এটা প্রিলি রিটেন আলাদা না, একই দিনে একসাথে পরীক্ষা হয়, তো সেটা মার্ক ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি। এরপরে হলো আমরা সিলেবাসটা দেখেছি, ম্যাথের সিলেবাস, যদি এরপরে আমরা প্রফিট লস অ্যাড করেছি, তারপর ইন্টারেস্ট অ্যাড করেছি, পারমুটেশন কম্বিনেশন অ্যাড করেছি, আর হলো মোটামুটি এই। এবং আমরা বলেছি এখানে পাটিগণিতের উপর এবং বীজগণিতের উপর কোশ্চেন বেশি আসে। এখানে ইংলিশের সিলেবাসটা দেখেছি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। বাকি থাকলো জিকের আপনারা সিলেবাস সম্পর্কে জানেন যে এটা নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। বাংলার সিলেবাসটা আপনার বাংলা টিচার বলে দেবেন, এবং কম্পিউটার এবং আইটির যে সিলেবাস সেটা আপনাদের টিচার বলে দেবেন। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা
মডেল কোশ্চেন দেখানোর চেষ্টা করি। মডেল কোশ্চেন, তাহলে দেখেন এখানে আপনাদের টাইম থাকবে হলো, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, আমি ওয়েট করছি যে স্ক্রিনটা আসে কিনা। এই ফাঁকে আপনাদের প্রশ্নগুলো আমি দেখে নিই। সালমা জিজ্ঞেস করেছেন, স্যার বই ছাড়া কি এখানে ক্লাস করে পড়া যাবে? বই ছাড়া ক্লাস করে পড়া যাবে কিনা, আপনার লেকচার শিট লাগবে। সো লেকচার শিট মানে বইয়ের মধ্যে লেকচার শিট গুলো অন্তর্ভুক্ত। সো বইগুলোর দামও বেশি না, আর আপনার তো এখানে নামমাত্র ইয়েতেই আপনার রেজিস্ট্রেশন ফি দিয়েই আপনারা পড়তে পারছেন। তাহলে ওই আপনার যেহেতু ক্লাস লেকচারের ব্যাপার আছে, তো এমনিতেও আপনি রেজিস্ট্রেশন করে তো পড়তে পারবেন, কিন্তু আপনি সবচেয়ে ভালো বেনিফিট পাবেন যদি আপনার কাছে লেকচার শিট গুলো থাকে, কারণ ওখানে ক্লাসে যা করানো এর বাইরেও সলিউশন সহ আরো অনেক বেশি কোশ্চেনের আলোচনা থাকে, যেটা আপনার প্রিপারেশনকে আরো অনেক বেশি শানিত করবে। তা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা বাংলার এখানে প্রথমে আমরা বাংলার 20 মার্কস দেখতে পাচ্ছি। বাংলার 20 মার্কস এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলার 20 মার্কস। তাহলে বাংলাতে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে। এটার আমি বিস্তারিত গেলাম না, কারণ বাংলা ভুলে গেছি। মানে এই পরীক্ষা যেগুলো হয়, এগুলা পরীক্ষার জন্য যেগুলো ইংলিশে 20 মার্কস এর মধ্যে দেখেন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলেটেড। এটা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলেটেড প্রথমে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলেটেড, যেমন একজন জিজ্ঞেস করেছিলেন এখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোনটা, এবার সেন্টেন্স কমপ্লিশন কোনটা, এগুলোকে এক জাতীয় আপনার সেন্টেন্স কমপ্লিশন বলতে পারেন, এক জাতীয় সেন্টেন্স কমপ্লিট, কারণ সেন্টেন্সটা আপনি কমপ্লিট করছেন। কিন্তু তারপরে একটা পার্থক্য হলো এগুলো ম্যাক্সিমাম প্রিপোজিশন রিলেটেড, কিন্তু ওখানে হলো একদম মানে ওয়ার্ডের মিনিং মোটামুটি ডিফিকাল্ট ওয়ার্ড রিলেটেড। এটা সম্ভবত আমি নামটা ভুলে গেছি, কে যেন জিজ্ঞেস করেছিলেন, মাসুদ আহমেদ জিজ্ঞেস করেছিলেন। তাহলে এরকমই থাকবে, কিন্তু ওখানে আরো ডিফিকাল্ট ওয়ার্ড থাকবে। আচ্ছা, আমি দেখি দেখাতে পারি কিনা। এরপরে এগুলা হলো অ্যানালজি কোশ্চেন, অ্যানালজি দেখেন এখানে আপনাকে বলেছে, আমি যদি এখানে একটু হাইলাইট করার চেষ্টা করি, যেমন অ্যানালজি কোশ্চেন গুলো দেখে নেন যে পোডিয়াম স্পিচ, তা স্পিচে দাঁড়িয়ে পোডিয়াম হলো মানে স্পিচ দেওয়ার যেই প্ল্যাটফর্মটা আছে যেখানে দাঁড়িয়ে আপনার স্পিচটা দেওয়া হয়। তাহলে বেঞ্চ, জাজ, টেরিয়াম, লেকচার, পালপিট, সারমন, তারপর নিউজ পেপার, এডিটোরিয়াল, তাহলে প্রিফেস বুক। তাহলে এটা যেহেতু একটা প্লেস, তাহলে আমরা এই দুইটা নেব না। বেঞ্চ বলতে আসলে নির্দিষ্ট কোনো ইয়েকে, জাজদের যে বেঞ্চ বলতে এখানে নির্দিষ্ট কোনো ইয়েকে বুঝায় না। তো যার কারণে এটা আমাদের অ্যান্সার হবে আসলে পালপিট। পালপিটে দাঁড়িয়ে, সেটাও পোডিয়ামের সিনোনিম, ওই সারমন বা ইয়েতে কি বলে যেই আপনার ইয়েটা পাদ্রীরা, ফাদারেরা যে বক্তব্য দেন বা যে সদুপদেশ দেন, তাহলে সেটা পালপিটে দাঁড়িয়ে দেওয়া হয়। তাহলে পোডিয়ামে স্পিচ দেয়, পালপিটে সারমন দেয়। তাহলে আমাদের অ্যান্সার হলো ইভাপোরেশন ক্লাউড। ইভাপোরেশন প্রসেসে ক্লাউডের সৃষ্টি হয়, ইভাপোরেশন প্রসেসে। তাহলে ইভাপোরেশন একটা প্রসেস, পানি ইভাপোরেট করতে করতে মানে জমা হয়ে এক সময় আকাশে মেঘ হয়ে জমা হয়। তাহলে ক্লাউড তৈরি হওয়ার পিছনে যেই আপনার পদ্ধতিটা দায়ী, সেটা হলো ইভাপোরেশন। মাউন্টেইন এটা কোনো পদ্ধতি না, বুক কোনো পদ্ধতি না, প্রেসার একটা পদ্ধতি না, প্রেসার কোনো পদ্ধতি না, প্রসেস না। তারপর অ্যাটমসফিয়ার, তার মানে এটা কিন্তু ফরমেশনের পদ্ধতি, অ্যাটমসফিয়ার ফরমেশনের পদ্ধতি, কিন্তু প্রেসার না, সো এটা হবে না, বুক পেজের ব্যাপার হবে না, মাউন্টেন। তাহলে দেখেন টেনশন কিন্তু ব্রেকডাউনের প্রসেস, মানে টেনশনের ফলে ব্রেকডাউন হয়, ইভাপোরেশনের ফলে ক্লাউড সৃষ্টি হয়। তাহলে প্রথমটা হলো কজ, পরেরটা হলো এফেক্ট। তাহলে এগুলো হলে আপনারা অ্যানালজি কিছু টাইপ দেখতে পাচ্ছেন, এরকম আরো দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আমাদেরকে বলেছে অপোজিট মিনিং, তার মানে হলো এটা আমাদেরকে বলেছে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি করা বলেন তো,
যেমন ক্যাকাফোনি হলো কর্কশ শব্দ, তাহলে আইরনি, আইরনি হলো আসলে কি, আইরনি হলো একটু মানে সার্কাস্টিক কথাবার্তা, একটু পরিহাসপূর্ণ কথাবার্তা, অর্থাৎ বিদ্রূপ, কিন্তু যেটা বুঝাচ্ছে, যেটা বলছে, মুখে যেটা বলছে বা শব্দে যেটা বলছে তার অপোজিটটা বুঝাচ্ছে, তাহলে এটা হলো আইরনি। ইউফোনি হলো শ্রুতি মধুর শব্দ, তার মানে ক্যাকাফোনি, ইউফোনি। ইউ ইউ দিয়ে এমনি ইউ দিয়ে ম্যাক্সিমাম শব্দগুলো এটা একটু পজিটিভ হতো, যেমন ইউলোজি মানে কারো প্রশংসা করা, এরকম আছে। তাহলে আমরা এখানে অ্যান্টোনিম কোশ্চেন দেখতে পেলাম। এরপরে আমরা এখানে গ্রামারের কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছি। গ্রামারের কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্ক, এটাও ওয়ান টাইপ অফ সেন্টেন্স কমপ্লিশনই, জাস্ট এখানে গ্রামারের উপর জোর দেওয়া হয়েছে। তাহলে আশা করি সেন্টেন্স কমপ্লিশন কোশ্চেন বলতে যিনি জিজ্ঞেস করেছিলেন তিনি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সেন্টেন্স কমপ্লিশন কোশ্চেন কাকে বলে, কি ধরনের। তারপর ক্লাসে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে হলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রথমে দেখলাম বাংলা, তারপর দেখছি আমরা ইংলিশ, প্রথমে বাংলা দেখেছি, তারপর আমরা ইংলিশ দেখেছি, এখন আমরা ম্যাথে দেখব। ম্যাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 30টার মতো ম্যাথ আছে। এখানে দেখেন প্রথমটা হলো কি রিলেটেড, মানে অ্যালজাব্রিক ফ্র্যাকশনের কি রিলেটেড, মানে এখানে যোগে রিলেটেড, এটা মেইল হবে না, এটা মেক হবে। তারপর হলো ফোর গার্লস শেয়ার মানে, আচ্ছা এখানে হলো ফ্র্যাকশনে মানে টাকা ভাগাভাগি রিলেটেড। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য নাম্বার সাচ দ্যাট সাবট্রাক্টিং ইটস রেসিপ্রোকাল ফ্রম দ্য নাম্বার গিভস এত, তার মানে ওই ফ্র্যাকশনের ফ্র্যাকশন রিলেটেড। এটা অ্যালজাব্রিক ম্যানিপুলেশনের কাজ রিলেটেড, অ্যালজাব্রিক ম্যানিপুলেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমন দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস, আচ্ছা একটা দুইটা করি, তাহলে কথা 45 আমরা কোশ্চেন, 45 নাম্বার কোশ্চেন আমরা করছি। তাহলে কি বললো, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস এক্স এন্ড ওয়াই ইজ টুয়াইস দ্য সাম অফ দ্য নাম্বারস, তার মানে এক্স ওয়াই এর যে প্রোডাক্ট সেটা হচ্ছে এটার টুয়াইস দ্য সাম অফ দ্য নাম্বার, মানে 2 into x plus y। এখন জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ এক্স এন্ড ওয়াই, এক্স ওয়াই এর রেসিপ্রোকালটা কত, এক্স আর ওয়াই এর রেসিপ্রোকাল। তাহলে এক্স আর ওয়াই এর রেসিপ্রোকাল কি, এক্স এর রেসিপ্রোকাল মানে আসলে যেটা জানতে চেয়েছে, রেসিপ্রোকাল মানে গুণাত্মক বিপরীত, বাংলায় বলে গুণাত্মক বিপরীত। তাহলে প্রথমে বললো প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণফল, প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট মানে হলো গুণফল। তাহলে দুইটা সংখ্যার গুণফল এক্স ওয়াই, এই দুইটা সংখ্যার গুণফল হলো তাদের যোগফলের দ্বিগুণ, গুণফল সমান যোগফলের দ্বিগুণ। এখন জিজ্ঞেস করেছে তাদের রেসিপ্রোকালটা সাম কত, তাহলে রেসিপ্রোকাল কি, এক্স এর রেসিপ্রোকাল হলো 1/x, ওয়াই এর রেসিপ্রোকাল হলো, আমরা এখানে একটু এরোর সাথে এটা মিশে গেছে, এক্স এর রেসিপ্রোকাল হলো এক্স এর রেসিপ্রোকাল হলো 1/x, ওয়াই এর রেসিপ্রোকাল হলো 1/y, এবং এদের সাম জানতে চাচ্ছে। তাহলে আমরা বলবো এদের সাম হচ্ছে আমাদের নিচে হলো এক্স ওয়াই, উপরে কত হবে, উপরে হবে এক্স প্লাস ওয়াই। এখন মানটা বসাই দেন, এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এর মান হলো 2 into x plus y, আর উপরে তো এক্স প্লাস ওয়াই আছেই। তাহলে আমরা যদি কাটাকাটি করি আমাদের এটা মানটা হয়ে যাবে হাফ। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হলো ডি। আশা করি আপনারা সবাই ধরতে পেরেছেন, আশা করি সবাই ধরতে পেরেছেন। স্যার ব্যাংকের বই কি আলাদা, ব্যাংকের বই মানে কি থেকে আলাদা কিনা, মানে এটা আলাদা কার সাথে, অক্টোপাস বলেছেন,
ব্যাংকের বই তো মানে ব্যাংকের লেকচার শিট তো অন্যান্য বিসিএস এর থেকে আলাদা হবে, সেটা স্বাভাবিক, বা প্রাইমারি থেকে আলাদা হবে। এরপরে হলো স্যার লেকচার শিট গুলো কি করলেই হবে? আসলে হবে বলতে এটা প্রশ্নটা একটু কঠিন। মানে আপনি যদি কোয়ালিটেটিভলি গুণগতভাবে পড়াশোনা করেন তাহলে অল্প পড়াতেও আপনি অনেক বেশি আপনি ভালো পারফর্ম করবেন। কিন্তু আপনি শুধু যদি সংখ্যাগত বা পরিমাণগত জিনিসের উপর জোর দেন, তাহলে আমি বলবো এটা এনাফ না। বাট আপনি ভালো করে যদি বুঝেন তাহলে লেকচার শিট এবং বিভিন্ন সালের প্রশ্ন অর্থাৎ মার্চ ফরওয়ার্ড থেকে যেগুলো হয় এগুলা দ্বারা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব, যদি আপনার পড়াশোনার গুণগত মান ঠিক থাকে। আপনি প্রত্যেকটা জিনিস যদি ডিটেলস বুঝে বুঝে যদি আগান। তারপরও এগুলা যেহেতু কম্পিটিটিভ এক্সাম, সবারই প্রতিযোগিতা আছে, তাহলে আপনি অল্প একটু এগিয়ে থাকাও আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো অন্যদের মধ্যে থেকে তো আপনাকে স্ট্যান্ড আউট করতে হবে, আর স্ট্যান্ড আউট করতে হলে আপনাকে একটু বেশি পড়তে হবে, এটা স্বাভাবিক। এরপর হলো সালমা হক বলেছেন লেকচার শিট গুলো পিডিএফ। স্যার কোর্সে যে লেকচার শিট গুলো দিছে পিডিএফ এ কি ওগুলোই পড়লেই হবে? ওগুলো পড়তেই হবে, ওগুলো পড়তেই হবে। এছাড়া বিভিন্ন আপনি যে ব্যাংকগুলোতে পরীক্ষা দিবেন তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আপনি সলভ করতে হবে, মডেল টেস্ট গুলো দিতে হবে। হ্যাঁ, মার্চ ফরওয়ার্ড থেকে আপনাদেরকে এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে যে ব্যাংক জবের 4th ব্যাচে রেজিস্ট্রেশন করার জন্য। তো ক্লাসটা আপনারা আপনাদের এখানে আপনাদের নিজের অ্যাকাউন্টে নিজের প্রোফাইলে একটু শেয়ার দিবেন, তাহলে অন্যরা জানলো, সবাই উপকৃত হলো। বিধান হালদার জিজ্ঞেস করেছেন স্যার লেকচার শিটের পিডিএফ ফাইল দেওয়া হবে? হ্যাঁ, লেকচার শিটের পিডিএফ ফাইল এটা আপনারা মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। এখন যেহেতু প্রিন্ট কপি দেওয়া হচ্ছে তাহলে পিডিএফ হয়তো নাও দেওয়া হতে পারে, যেহেতু আপনাদের প্রিন্টেড কপি দেওয়া হচ্ছে, তাহলে তারপরেও এটা মার্চ ফরওয়ার্ডের সাথে কনফার্ম করবেন। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা আমরা করলাম। দেন আমরা যদি আরেকটু আগাই, পরবর্তী প্রশ্ন মনে করেন রেসিপ্রোকাল এটা করলাম, মনে করেন এখানে এই 46 নাম্বারটা যদি আমরা নিই, 46 নাম্বার বললো two numbers are respectively 20% and 50% more than a third number. The ratio of the two numbers is, তার মানে কি থার্ড নাম্বারের চেয়ে মানে একটা থার্ড নাম্বার, তাহলে থার্ড নাম্বার যদি আমরা থার্ড নাম্বারের সাথে কম্পেয়ার করেছি তাহলে এটা যদি 100 হয়, থার্ড নাম্বারটা যদি 100 হয়, থার্ড নাম্বারটা যদি 100 হয়, সেকেন্ড নাম্বার এবং ফার্স্ট নাম্বারের রিলেশন আমাদের দেওয়া আছে সেকেন্ড এবং ফার্স্ট। তাহলে আমাদের বলেছে প্রথমটা হলো 20% মোর বলেছে, আর রেসপেক্টিভলি টু নাম্বারস মানে দুইটা সংখ্যা, আর রেসপেক্টিভলি 20% 50% মোর দেন থার্ড নাম্বার। তার মানে এটা হবে 120, আর সেকেন্ড নাম্বারটা হবে আমরা দেখতে পাচ্ছি যে 150। তাহলে এই অবস্থায় আমাদের জিজ্ঞেস করেছে নাম্বারগুলো রেশিও কত, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য টু নাম্বারস। তার মানে এই দুইটা রেশিও আমাদের বের করলে হবে। তাহলে এই দুইটার প্রথম দুইটা রেশিও, তাহলে আপনারা 30 দ্বারা ভাগ করলে এটা হবে 4 আর এটা হয়ে যাবে 5, তাহলে আমাদের হবে 4 5, অ্যান্সার হবে সি। অ্যান্সার হয়ে গেল সি, 46 এর অ্যান্সার হলো সি। শামীম আহমেদ দুর্জয় জিজ্ঞেস করেছেন ফোর্থ ব্যাচ কবে থেকে ক্লাস শুরু হবে? স্যার আচ্ছা, ফোর্থ ব্যাচে ক্লাস আপনারা বলতে পারেন রমজানের সেকেন্ড হাফ, মানে আপনারা বলতে পারেন 20 রমজানের মধ্যেই ক্লাস শুরু হবে। 20 রমজানের আগেই আপনারা অন্তত একটা দুইটা ক্লাস পাবেন, এমন ভাবে শুরু হবে। তো মার্চ ফরওয়ার্ডের রেজিস্ট্রেশনের উপর আপনার রেজিস্ট্রেশন যত দ্রুত করবেন তত ব্যাচ যত তাড়াতাড়ি পূর্ণ হবে, ততই তাড়াতাড়ি ক্লাস শুরু হবে। আচ্ছা, এরপরে হলো আমাদের আমরা যদি আরো দুই একটা প্রশ্ন যদি করি, এখানে যেমন আমরা এখানে একটা প্রশ্ন দিয়েছে
The arithmetic mean of thrice x minus 8 and another number is 5x. বলা হচ্ছে thrice x minus 8 এবং আরেকটা সংখ্যার যে arithmetic mean সেটা হচ্ছে 5x। তাহলে আরেকটা নাম্বার another নাম্বার। arithmetic mean মানে কি? arithmetic মানে গাণিতিক গড়, গড়। তাহলে thrice x minus 8 আর another নাম্বারকে আমরা y ধরলাম। এদের যে গাণিতিক গড় সেটা হচ্ছে আমাদের 5x। তাহলে আমরা পেয়ে যাচ্ছি thrice x minus 8 plus y equals 10x. তাহলে আমাদের জানতে চাচ্ছে what the arithmetic mean another number and 3x. তাহলে 3x এবং আরেকটা নাম্বারের arithmetic mean কত? তাহলে আমরা তো এখন পেয়ে যাচ্ছি thrice x plus y equals তাহলে আমাদের 10x plus 4 আসবে। দেখেন গড় চেয়েছে কিন্তু thrice x plus y এর। তাহলে আপনি যদি এটাকে 2 দ্বারা ভাগ করে দেন তাহলে thrice x plus y গড়টা আপনি পেয়ে গেলেন thrice x plus y divided by 2 equals 10x plus 8 divided by 2। তাহলে আপনি পেয়ে গেলেন এখানে ভাগ করলে 5x plus 4, 5x plus 4। তাহলে আশা করি সবাই ধরতে পেরেছেন আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে এটা বি। তাহলে এই কোশ্চেনের কোশ্চেন নাম্বার 49 এর অ্যান্সার হয়ে গেল বি। আশা করি সবাই ধরতে পেরেছেন। প্রতি ব্যাচে এটা অ্যাডমিশনের উপর নির্ভর করবে। এটা যেহেতু আপনার ইয়ের কি বলে এটা যেহেতু আপনাদের অনলাইন ভিত্তিক, সো এখানে স্টুডেন্ট সংখ্যার ওইরকম নির্দিষ্ট কোনো মানে ইয়ে নাই। অন্তত মনে করেন 50 জন হয়তো বা একটা লিমিট মানে টার্গেট থাকে, আর ম্যাক্সিমামের কোনো সীমা নাই। সেটা আপনার রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করবে, মানে নির্ভর করবে। এটার মানে আপনার ইন্টারাকশন তো আসলে অলওয়েজ 1-to-1 হচ্ছে, সো নাম্বার অফ স্টুডেন্ট এখানে অতটা মানে গুরুত্বপূর্ণ বিষয় না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে তাহলে ম্যাথের কোশ্চেন দেখলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাথের কোশ্চেন, ম্যাথে আরো অনেক কোশ্চেন আসে দেখা যায়। তারপর হচ্ছে আচ্ছা ম্যাথের আরো একটা কোশ্চেন যদি আমরা কথা একটা জিওমেট্রি কোশ্চেন যদি করি, একটা জিওমেট্রি কোশ্চেন দেখেন, এটা মনে হচ্ছে জিওমেট্রি। বলা হচ্ছে পয়েন্ট এ is 10 miles west of point B. ইস্ট ওয়েস্টের জন্য আমরা আগে জানবো যে এটা হলো নর্থ, এটা হলো সাউথ, উপরটা লিখেছি নর্থ, এটা হলো ওয়েস্ট এবং এটা হলো ইস্ট। এখন আমাদের বলেছে পয়েন্ট এ 10 মাইল ওয়েস্ট অফ বি, বি 30 মাইলস নর্থ অফ সি, আচ্ছা সি 20 মাইলস ইস্ট অফ। তার মানে আমরা যদি এখানে আঁকি তাহলে এ হলো বি এর ওয়েস্টে, এ হলো বি এর ওয়েস্টে 10 মাইলস, এটা এ, আমরা এটাকে বললাম বি। আচ্ছা লাইনটা একটু স্ট্রেট দেওয়ার চেষ্টা করি, দেখি পারি কিনা। চলবে। তারপর এ হলো বি এর ওয়েস্টে, বি ইজ 30 মাইলস পয়েন্ট 30 মাইলস নর্থ অফ সি, এটা হলো 10 মাইলস, এখানে হলো 30 মাইলস। পয়েন্ট বি ইজ 30 মাইলস নর্থ অফ পয়েন্ট সি, তার মানে এটা হলো 30 মাইলস। পয়েন্ট সি ইজ 20 মাইলস ইস্ট অফ পয়েন্ট ডি, ইস্ট, তার মানে এটা হলো এটা হলো 20 মাইলস। এখন বললো এ আর ডি এর ডিস্টেন্স কত? তাহলে আমাদের জিজ্ঞেস করেছে, ফাইনালি যেটা জিজ্ঞেস করলো সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত। তাহলে প্রথমে আমরা একটা লম্ব এঁকে নিই, প্রথমে একটা লম্ব এঁকে নিলাম। তাহলে এটা যেহেতু 10 অপোজিট সাইড, এগুলো তো এই যে এগুলো কর্নার পয়েন্ট গুলো তো সব জায়গায় যেহেতু ইস্ট ওয়েস্টের ব্যাপার, এগুলো সবগুলো 90 ডিগ্রি। তাহলে একটা আয়তক্ষেত্র হয়ে গেল, তাহলে এটা হলো 30।
আর এটা যেহেতু টোটালটা হলো 20, এখানে আছে 10, তাহলে এটা হলো 10, তাহলে এটা হবে এডি হবে, আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, রুট ওভার, এটা আমরা এখানে লিখি, এডি হবে, এডি সমান রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার, যোগ করলে রুট ওভার 1000, এই রুট ওভার 1000 মানে আপনি বলতে পারেন 100 ইন্টু 10, তাহলে আমরা পেয়ে যাব 10√10, তাহলে আমাদের অ্যান্সার হলো এ। আশা করি সবাই ধরতে পেরেছেন। এরপরে আমরা যদি আরেকটু দেখি, তাহলে আমরা এখানে জেনারেল নলেজের প্রশ্ন দেখতে পাচ্ছি, 20টা কোশ্চেন দেখতে পাচ্ছি জেনারেল নলেজের। জেনারেল নলেজের 20টা কোশ্চেনের পরে আমরা দেখতে পাচ্ছি 10টা কোশ্চেন হলো বেসিক কম্পিউটার নলেজের উপরে, 10টা কোশ্চেন দেখতে পাচ্ছি। তাহলে এই হলো আমাদের মোটামুটি ব্যাপার, মোটামুটি আমাদের এই পরীক্ষার প্রশ্ন আমরা দেখলাম, একটা মানে মডেল কোশ্চেন আমরা দেখলাম, এবং সেই সাথে আমরা মার্ক ডিসক্রিপশন জানলাম। তো আমাদের এখন আপনাদের প্রশ্ন উত্তর পর্ব, আপনাদের প্রশ্ন যদি পাই আমি অ্যান্সার করব। মোহাইমিনুল ইসলাম জিজ্ঞেস করেন, স্যার প্রতি ব্যাচে কতজন? হ্যাঁ, এটা আমি অ্যান্সার করেছি। এটা আসলে নির্দিষ্ট ভাবে কোনো সংখ্যার লিমিটেশন নাই, যেহেতু এটা অনলাইন ভিত্তিক, যেহেতু আমাদের ফিজিক্যালি চেয়ার টেবিলে জায়গা দিতে হচ্ছে না। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। তো সবাইকে আবারও রিকোয়েস্ট করবো যে আপনারা এই ক্লাসটা আপনাদের নিজেদের অ্যাকাউন্টে, নিজেদের প্রোফাইলে আপনারা একটু শেয়ার দিবেন, এবং অন্যান্য বন্ধু বান্ধবের যেখানে আপনারা সম্ভব বা আপনার সমমনা যারা আছে তাদের সাথে শেয়ার করবেন। আর রেজিস্ট্রেশনের জন্য আপনারা মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষের সাথে এই পেজেই আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করবেন। এই আসলে এই ক্লাসেই আপনাদের দেখবেন এখানে লিঙ্কটা দেওয়া আছে, একটু আগে আমি দেখেছিলাম। আচ্ছা, কিছু প্রশ্ন আসছে যে স্যার ম্যাথের জন্য কোন বই ফলো করব? ম্যাথের জন্য প্রথমত আমাদের লেকচার শিট, ম্যাথের জন্য প্রথমত আমাদের লেকচার শিট এবং ক্লাস ফলো করবেন। এরপরে বাজারের যে কোনো বই সলভ করতে মানে যে কোনো বই আসলে সলভ করতে পারেন, যে কোনো বই সলভ করতে পারেন। তো আমি মূলত জোর দেব আসলে সাবজেক্ট ভিত্তিক চেয়ে বিভিন্ন সালের কোশ্চেন গুলো যদি আপনারা করেন, হ্যাঁ, যেমন আগরওয়ালের ম্যাথ বইটা আপনারা সলভ করতে পারেন। বাজারে অনেক বই পাওয়া যায়, তো সবগুলো তো পড়া সম্ভব না। আপনার যে কয়টা ভালো লাগে, যে একটা যে কোনো একটা পড়লেই হয়, যে কোনো একটা দুইটা পড়লেই হয়। এটা হলো এনরিচ করার জন্য নিজেকে। ওইরকম কোনো ইয়ে নাই। স্যার নেগেটিভ মার্কিং আছে কি? প্রিলিতে নেগেটিভ মার্কিং নাই। ক্লাস ডিউরেশন অ্যারাউন্ড 90 মিনিটস। ক্লাস ডিউরেশন, আপনি হয়তো কল ডিউরেশন হয়ে গেছে, আমি বুঝে নিলাম এটা ক্লাস ডিউরেশন। হ্যাঁ, অনলাইন ব্যাচে লাইভ ক্লাস হয়। এমিলিয়া জেন প্রশ্ন করেছেন অনলাইন ক্লাসে লাইভ ক্লাস হয় কিনা। স্যার ক্লাস ডিউরেশন কেমন? ক্লাস ডিউরেশন 90 মিনিটস, মানে অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো। প্রান্ত দত্ত, স্যার ম্যাথের জন্য কোন বই ভালো হবে? ম্যাথের জন্য প্রথমত লেকচার শিট, ক্লাস এবং লেকচার শিট। এরপরে যদি আপনি বিভিন্ন, আমি বলবো সবার আগে যেটা দরকার সেটা হলো বিভিন্ন ব্যাংকের, যারা সরকারি ব্যাংকে মানে করছেন, সরকারি ব্যাংকের উপর জোর দিতে চান, তারা সরকারি ব্যাংকের কোয়েশ্চেন গুলো ওই টেস্ট পেপারটা সলভ করতে পারেন। এটা তো অনেক প্রকাশনীরই আছে, যে কোনো প্রকাশনী, এটা মেন্টর স্যার আছে, সাইফুর স্যার আছে, প্রফেসর স্যার আছে, যে কোনো একটা করলেই হবে। এরপরে আপনারা ওইখানে যেহেতু প্রশ্ন পাচ্ছেন, তাহলে একসাথে শুধু ম্যাথ না, আপনারা ম্যাথেরও পাচ্ছেন, ইংলিশও পাচ্ছেন, অ্যানালিটিক্যালও পাচ্ছেন,
বাংলাও পাচ্ছেন, সব পেয়ে যাবেন। হ্যাঁ, স্যার ক্যালকুলেটর ইউজ করা যায় কিনা? না, ক্যালকুলেটর ইউজ করা যায় না ক্যালকুলেটর ছাড়া। আর প্রাইভেট ব্যাংকের যারা নেগেটিভ ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে কোশ্চেন গুলোর জন্য আমাদের নেগেটিভ মার্কিং থাকবে, প্রাইভেট ব্যাংকে নেগেটিভ মার্কিং থাকবে। তো ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আজকে আমরা এখানে রাখবো, সবাই ভালো থাকবেন। তাহলে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।